আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা ইয়ে আর কি। না, খুব উপদেশটা বানাও, আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। এখানে আমি বাংলাদেশের বসে বসে কথা বলার শুট করে আবার আমার উপদেশটা বানাতে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমায় বলে রাখি, যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10% বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। যে 30% তার হিসাব করলে 30% সুদ হইতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন, 40-47% হয়ে যেত। দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন বোধহয় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকা থেকেই হারাই গেছে। এখানে ভিডিওটা দেখার পরে আমার দুটো কথা ইচ্ছে করছে বলতে। একটা হচ্ছে যে মিথুন বাবুর যে গানটা, যে দেশটা তোমার বাপের নাকি, তো সেই গানটা বারবার মনে পড়ছে যে দেশটা তোমার বাপের নাকি, পড়ছো ছেলে ছলা কলা। তো এখানে সেরকমই হাসিনাকে সেরকমই লাগলো তার কথাবার্তায়, যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমার বাবার দেশ, বাপের। তো এরকম কথাবার্তা শুনলাম। তারপরে যেটুকু শুনলাম, তারপর ওই যে বললাম না যে মানুষ সবাই নিজের পক্ষ নিতে চায়, এইখানে আমি কনফিউজড হই বিশেষ করে। কারণ এখানে কিন্তু উনি যেগুলো বলছেন, একজন জাহিদ মালিক, ওনার সাথে কথাবার্তা হচ্ছে, তো ওখানে তিনি যে সমস্ত ঘটনা বললেন, তাকে মনে হচ্ছে যেন তিনি ঠিকঠাকই বলছেন। এবার এই জিনিসগুলো তো আর এই আমরা সাধারণ পাবলিক যারা রয়েছে, বিশেষ করে আমরা অন্য দেশের বাসিন্দা, তো তারা যেটুকু দেখবে সেটুকুই বলবে। তো সেখানে আমার মনে হয় যে তিনি তো সত্যিই বলছেন, তিনি তো ওই কথাগুলোই বলছেন যেগুলো হয়েছে। এবার সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে বলছেন কিনা সেটা আমার বলার আমাদের জানা নেই। আমরা যেটুকু ফোন কলে শুনলাম সেটুকুই বলছি। এবং মোহাম্মদ ইউনিসের যে ব্যাপারে যে সমস্ত কথাগুলো যেটুকু মনে হলো, তিনি বলেছেন, যেগুলো
প্রধানমন্ত্রী হয়ে আমার মনে হয় না এই ধরনের কথাগুলো বলা উচিত। যাই হোক, সেটা এক সময় ঘটে গিয়েছে এবং হিলারি ক্লিন্টন এসেছিলেন এবং সে তার হাত দিয়ে ঋণ দেওয়ানো হয়েছিল কিছু মানুষকে, তারা হচ্ছে এখন খেতে পায় না বা ওখান থেকে চলে গিয়েছে, কি করে ঋণ খেলাপি হয়ে গিয়েছে। তো প্রচুর একটা বিরাট পয়সার ব্যাপার ছিল যেখানে ওনার মতে যে গোলমেল হয়েছে। তারপরে গ্রামীণ ফোন, যত সম্ভব গ্রামীণ ফোন নিয়ে কিছু একটা হয়েছে। এই সমস্ত কিছু শুনে কি বললাম, ওই যে রাজনীতিতে এমন একটা জিনিস যে তুমি কাউকে খুব ভালো বলতে পারবে না, কাউকে খুব খারাপ বলতে পারবে না। তো এখানে যেটুকু শুনেছি তাতে শেখ হাসিনা যেটুকু বলেছেন তাতে আমার যে এখানে শুনে মনে হলো যে না, চলো ঠিক আছে, একটা ভুল যেমন বলেছেন যে দেশটা আমার বাপের, তো মিথুন বাবুর যে গানটা সেটার কথা মনেই পড়লো বারবার ওইটা শোনার পরে। তো এটা একদম ডিক্টেটর যেরকম হয় সেই রকম অবশ্যই মনে হয়েছে। পরবর্তী কালে এই যে পরবর্তী যে কথাগুলো শুনলাম সেখানে আবার মনে হয়েছে যে হয়তোবা তিনি দুঃখ থেকে বা মনের কষ্ট থেকে বলেছেন, বা যেটা হচ্ছে যে কারোর দ্বারা হয়তো ঠকেছেন সেই জন্য সেইগুলো বলছেন। তো এই ব্যাপারগুলো হয়েছে। আর সাথে যেটা হচ্ছে মনে করলাম একটা কিছু, তো যাই হোক, এই তো পুরো ব্যাপারটা, সিস্টেমটাই এরকম। এবং ভিডিওটা নিয়ে এত কিছু আর বলার মতো নেই। যেটুকু শুনলাম সেটুকু আমরা শুনে যেটুকু মনে হলো তাই বললাম। তো বাকিটা তোমাদের উপরে, বাকিটা দর্শকদের উপরে, বাংলাদেশের জনতার উপরে যে কাকে কিভাবে নেবে না নেবে, তো সেটা পুরোপুরি তোমাদের, কে মিথ্যে সেটা সব মানে তারাই জানে। এবং আপামর জনতা যেটুকু জানতে পারছে তাতে সেটুকু জানতে পারছে। সামনে হয়তো কোনো একটা মানুষ ভালোও সাজতে পারে, খারাপও সাজতে পারে, সেইটা হঠাৎ করে মানে বোঝা যাবে না, কথাবার্তাতে বা কিছুতে বোঝা যাবে না। তো এখন শেখ হাসিনা চলে গিয়েছেন, তো তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এবং হবেও, যেহেতু একটা দীর্ঘ সময় তিনি শাসন করে গিয়েছেন এবং কিছু মানুষের অবশ্যই কথা চাপা দেওয়া হয়েছে। ভোটের ক্ষেত্রে বলা হয় যে কিছু কারচুপি করেছেন, তো সেই জন্য একটা ক্ষোভ থাকেই এবং সেই ক্ষোভের বশতেই এইগুলো হচ্ছে। এবং আগামী কতদিন এগুলো চলে সেটা আমরা দেখবো আগামী দিনে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড। আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম, আর খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি না, খুব উপদেশটা বানাও। আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি, আমার উপদেশটা বাড়বে না। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে বসে কথা বলার শুট করে আবার আমার উপদেশটা বানাতে গেছে। ওর একটা বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে।